যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্র মধ্যপ্রাচ্য, ওয়াশিংটনের আক্রমণে কয়েকজন হতাহত। জবাবে জর্ডান সহ 5 দেশে মার্কিন ঘাঁটিতে আঘাত আইআরজিসির। আজব সাগরে 14টি জাহাজে আক্রমণ জেলেনস্কি বাহিনীর। ইউক্রেন জুড়ে রুশ হামলায় আরও 4 জনের প্রাণহানি। সুমি অঞ্চলের বসতি নিয়ন্ত্রণে নেয়ার দাবি মস্কোর। ভয়াবহ দাবানলে পড়ছে ফ্রান্স, স্পেন। তীব্র দাবদাহে ইউরোপে জুনের শেষ সপ্তাহে 10,000-এর বেশি মানুষের মৃত্যু। বন্যার কবলে ভারতের জম্মু কাশ্মীর। ইরানে নতুন করে মার্কিন হামলায় অন্তত 1 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের আক্রমণ ঘোষণার পরে দেশটির বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এর আগে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে প্রতিশোধমূলক হামলার দাবি করে আইআরজিসি। অন্যদিকে ইরান আবারও হরমুজ বন্ধের কথা জানালেও যুক্তরাষ্ট্রের দাবি প্রণালী উন্মুক্তই আছে। ইরানে নতুন করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার সেন্টকম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই অভিযান পরিচালনা করা হয় বলে দাবি সেন্টকমের। এর লক্ষ্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের বাধা দেওয়ার সক্ষমতা দুর্বল করা। যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা ঘোষণার পর ইরানের কেশব দ্বীপ, জাস্ক, সিরিক এবং বন্দর আব্বাসের পশ্চিমাঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। তবে সবশেষ মার্কিন হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। আবাসিক ও বাণিজ্যিক স্থাপনাতেও উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এদিকে জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। অন্যদিকে কুয়েত জানিয়েছে তাদের 3টি সীমান্ত কেন্দ্র এবং একটি অফশোর তেল উত্তোলন প্ল্যাটফর্মে হামলায় অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং একজন কর্মী আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী হরমুজ প্রণালী আবারও বন্ধ করা হয়েছে। তাদের দাবি মার্কিন বাহিনীর সাম্প্রতিক অবৈধ তৎপরতার কারণে এই নৌপথে জাহাজ চলাচল আপাতত সম্ভব নয়। তবে যুক্তরাষ্ট্র বলছে আন্তর্জাতিক এই নৌপথ এখনও উন্মুক্ত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া মধ্য গাজার শরণার্থী শিবিরে হামলায় শিশুসহ বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে কায়রোতে নতুন করে আলোচনায় বসেছে হামাস। এদিকে তেল আবিবে সরকার বিরোধী বিক্ষোভ করেছেন শত শত মানুষ। স্থানীয় সময় রোববার মধ্য গাজার আল বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে 9 বছর বয়সী এক শিশু নিহত হয়। একই দিনে গাজা সিটির সাবরা এলাকায় একটি লৌহ শিল্প কারখানায় ইসরায়েলের ড্রোন হামলায় হতাহত হন আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনী হামলার কথা স্বীকার করে জানায় সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। এর আগে ইসরায়েলি হামলায় আহত এক ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে মিশরের কায়রোতে নতুন দফায় আলোচনা করছেন হামাস নেতারা। এতে হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয় থাকলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতির খবর মেলেনি। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় অব্যাহতভাবে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত 73,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় 1,74,000 মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও চলছে মরদেহ উদ্ধারের কাজ। অন্যদিকে তেল আবিবের হাবিমা স্কোয়ারে সাপ্তাহিক সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ। গাজায় যুদ্ধ, ফিলিস্তিনি ভূখণ্ডের দখলদারিত্ব এবং প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সরকারের নীতির সমালোচনা করেন তারা। যুদ্ধের অবসান, জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিন প্রশ্নে রাজনৈতিক সমাধানের আহ্বান জানান বিক্ষোভকারীরা। আজভ সাগরে রাশিয়ার 14টি জাহাজে আক্রমণের দাবি করেছে ইউক্রেন। কয়েকদিনের ব্যবধানে অন্তত 90টি জাহাজ লক্ষ্যবস্তু হওয়ার পর গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল স্থগিত করেছে মস্কো। একই সঙ্গে রাশিয়ার সিজরান তেল শোধনাগারে ইউক্রেনের হামলায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। অন্যদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। একই সঙ্গে সুমি অঞ্চলের আরও একটি বসতির নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে মস্কো।
আজব সাগরে অভিযান চালিয়ে 10টি তেলবাহী ট্যাঙ্কার ও 4টি ফেরিতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের ড্রোন বাহিনী। পাশাপাশি রাশিয়ার সিজরানে একটি বড় তেল শোধনাগার এবং ক্রিমিয়ার কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেও আঘাত হানার কথা জানিয়েছে তারা। এসব হামলার পর আজব সাগরের সঙ্গে সংযুক্ত ডন আজব খাল দিয়ে জাহাজ চলাচল স্থগিত করেছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, হামলায় কের্চ প্রণালীর মাধ্যমে রাশিয়ার সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ পড়েছে এবং অধিকৃত দক্ষিণ ইউক্রেন থেকে পণ্য পরিবহনও বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে রাশিয়ার সিজরান তেল শোধনাগারে ড্রোন হামলার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ এবং আকাশ জুড়ে কালো ধোঁয়া দেখতে পান। একই সময়ে ক্রিমিয়াগামী স্থল ও নৌপথেও একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেন। এতে জ্বালানি সংকট, বিদ্যুৎ বিভ্রাট এবং সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে বলে জানায় স্থানীয় সূত্র। ইউক্রেনের দাবি, এসব হামলার লক্ষ্য রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও সামরিক রসদ সরবরাহ দুর্বল করা। এছাড়া অধিকৃত ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে ফেলাও তাদের টার্গেট। অন্যদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সর্বশেষ দনিপ্রোপেট্রোভস্ক ও খেরসনে রুশ হামলায় বেশ কয়েকজন নিহত হন। একই সঙ্গে সুমি অঞ্চলে একটি বসতির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে মস্কো। মধ্যপ্রাচ্যে পশ্চিমা স্বার্থ রক্ষা, শক্তিশালী লবিং এবং মূলধারার গণমাধ্যমের একপেশে প্রচারণার কারণে ইসরায়েল দীর্ঘদিন রাজনৈতিক সুরক্ষা ও গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্থানে প্রথাগত সেই একচেটিয়া মিথ্যা বয়ান এখন চ্যালেঞ্জের মুখে। আন্তর্জাতিক রাজনীতিতে কেবল সামরিক শক্তি শেষ কথা নয়, সমান গুরুত্বপূর্ণ হলো বয়ানের যুদ্ধ বা ন্যারেটিভ তৈরি করা। দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যের সংঘাতে ইসরায়েলের সরকারি বক্তব্য ও অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে গ্রহণযোগ্যতার পাশাপাশি রাজনৈতিক সুরক্ষা পেয়ে এসেছে। বিশ্লেষকরা মনে করেন, পশ্চিমা বিশ্ব ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য তেল আবিবকে একটি নির্ভরযোগ্য ঘাঁটি হিসেবে বিবেচনা করে। এ কারণে পশ্চিমা নীতি নির্ধারকদের কাছে ইসরায়েলের নিরাপত্তা ও তাদের দেওয়া বক্তব্যকে রক্ষা করা অনেকটা নিজেদের স্বার্থ রক্ষার মতোই। দ্বিতীয় কারণ হলো, যুক্তরাষ্ট্র ও ইউরোপের রাজনীতিতে ইসরায়েলপন্থী লবিং গ্রুপগুলো অত্যন্ত সুসংগঠিত এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী। তারা নীতি নির্ধারক, বুদ্ধিজীবী এবং থিঙ্ক ট্যাঙ্কগুলোকে প্রভাবিত করতে সক্ষম। এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বা জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ বা নিষেধাজ্ঞা আসলে পশ্চিমা দেশগুলো ভেটো ক্ষমতা ব্যবহার করে ঢাল হয়ে সুরক্ষা দেয়। অন্যদিকে পশ্চিমা মূলধারার সংবাদ মাধ্যমগুলোর একটি বড় অংশ ঐতিহাসিকভাবে ইসরায়েলের দাবি অনুযায়ী আত্মরক্ষার অধিকার নামক মিথ্যা বয়ানকে প্রাথমিক সত্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আবার আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের সমালোচকদের ইহুদি বিদ্বেষী তকমা দিয়ে মুখ বন্ধের চেষ্টা করা হয়। তবে বর্তমান ডিজিটাল যুগে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্থানে, এই প্রথাগত বানোয়াট বয়ানের একচেটিয়া আধিপত্য বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। মূলধারার গণমাধ্যমের ফিল্টার ভেদ করে বাস্তব চিত্র এখন সরাসরি বিশ্ববাসীর সামনে উঠে আসছে, যার ফলে কেবল ইসরায়েল সরকারের বিবৃতি অনুযায়ী সত্যকে আড়াল করা দিন দিন কঠিন হয়ে উঠছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 27 জন নিহত হয়েছেন। দগ্ধ ও আহত অর্ধশতাধিক। মধ্যরাতে আগুন ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রোববার দিবাগত রাতে উত্তর ব্যাংককের একটি পানশালায় হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চের কাছে একটি বৈদ্যুতিক সার্কিট ব্রেকার থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো পানশালা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর পরপরই বিস্ফোরণের পাশাপাশি দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ধোঁয়ায় আচ্ছন্ন ভবন থেকে প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন মানুষ। তবে শেষ পর্যন্ত অনেকে আটকা পড়েন ভেতরে। উদ্ধারকর্মীরা জানান, নিহতদের বেশিরভাগের মরদেহ পানশালাটির পেছনের শৌচাগার এলাকায় পাওয়া গেছে। তাদের ধারণা, সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন অনেকে। প্রায় 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। পরে ভবনটির বিধ্বস্ত চিত্র স্পষ্ট হয়। আহত কয়েকজনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। নিহতের সংখ্যা নিশ্চিত করে আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। চীনের পূর্বাঞ্চলে আঘাত হানার পর টাইফুন বাভি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। বিস্তীর্ণ এলাকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে।
অন্যদিকে আকস্মিকভাবে ব্যাপক বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের জম্মু কাশ্মীর। টাইফুন বাভি দুর্বল হয়ে ঝড়ে রূপ নিলেও কাটেনি দুর্ভোগ। চীনের পূর্বাঞ্চল জেজিয়াং প্রদেশে আঘাত হানার কয়েক ঘন্টার মধ্যেই টাইফুন বাভি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়। ফলে পূর্ব ও উত্তর পূর্ব চীনের বিস্তীর্ণ এলাকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শনিবার রাতে তাইঝো এবং রোববার ভোরে ওয়াইনঝো শহরের কাছে দ্বিতীয়বার স্থলভাগে আঘাত হানে বাভি। পরে উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আনহুই প্রদেশের দিকে যেতে যেতে আরও দুর্বল হয়ে পড়ে ঝড়টি। তবে আবহাওয়া কর্তৃপক্ষ আগামী দুদিনেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। বাভির প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেজিয়াং প্রদেশ, যেখানে 22 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও সাংহাই ও ফুজিয়ান থেকেও কয়েক লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জেজিয়াং এর উপকূলীয় শহর ওয়েংচিং এ ঝড়ে 1300-এরও বেশি গাছ ভেঙে পড়েছে, যার মধ্যে শত শত গাছ শিকড় সহ উপড়ে গেছে। ঝড়ের কারণে সাংহাইয়ের 2 আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 650-টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। এদিকে ভারতের কাশ্মীরে নতুন করে বিপর্যয় ডেকে এনেছে আকস্মিক মেঘ ভাঙা বৃষ্টি। অনন্তনাগ ও পেহেলগাম এলাকায় রোববার ভয়াবহ আকস্মিক বন্যায় তলিয়ে গেছে মাঠ, ফসলি জমি ও ফলের বাগান। প্রবল স্রোতে উপড়ে গেছে বহু গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি ও স্থানীয় অবকাঠামো। বিশেষজ্ঞদের মতে চলতি বছর জুন মাসে ভারতীয় ইতিহাসে অন্যতম শুষ্ক মাস হওয়ার পর এমন চরম আবহাওয়ার ঘটনা কৃষি উৎপাদন ও অর্থনীতির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের 2 সপ্তাহ পরও নিহতদের উদ্ধারে চলছে অভিযান। ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4333 জনে। এদিকে দুর্গন্ধ, দূষণ ও বিশুদ্ধ পানির সংকটে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভেনেজুয়েলায় ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লাগোয়াইরা এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মী, স্বেচ্ছাসেবক ও স্বজনরা। প্রিয়জনদের খুঁজে না পাওয়া পর্যন্ত ঘটনাস্থল ছাড়বেন না বলেও জানান অনেকে। তবে দায়িত্বরতরা বলছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়ছে। তীব্র গরম, ধ্বংসের স্তূপ, দূষণ আর চাপা পড়া মরদেহের দুর্গন্ধের মধ্যেই দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে ভবন ধসে পড়ার ঝুঁকি এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়ছে উদ্ধার অভিযান। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক শাখা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন সতর্ক করে বলছে, বিশুদ্ধ পানির সংকট, স্যানিটাইজেশন ব্যবস্থা ভেঙে পড়া এবং স্বাস্থ্যসেবায় বিঘ্নের কারণে ভূমিকম্পে বেঁচে যাওয়া হাজারো মানুষ বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে শ্বাসতন্ত্র ও ডায়রিয়াজনিত রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে রোগ পর্যবেক্ষণ, টিকাদান কার্যক্রম জোরদার এবং অস্থায়ী হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রগুলোকে আগাম সতর্কবার্তা ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নিয়েছে WHO।